This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রাজা। এটা বিকেলের বিতর্কের সময়, আপনারা জানেনই। দেখুন, আজকের বিষয়বস্তু হচ্ছে শান্তির দূতের যুদ্ধ জিগির। বলছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের ওপরে আমাদের আজকে এই বিতর্ক সভা। তিনি তার দেশের সেনাবাহিনীকে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন। আগে দেখুন ইস্যু কার্ডটা ঠিক কী। আমাদের সঙ্গে রয়েছেন সমীর মিত্র, প্রাক্তন বিএসএফ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই। কৌশিক বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, অধ্যাপক, এবং উনি বাংলাদেশ স্পেশালিস্ট, অর্থাৎ তার পিএইচডির বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ। ফলে আলোচনার অনেক অনেক নতুন নতুন দিক উঠে আসবে। এবং আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন RK দাস, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনাকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের শোতে আসার জন্য। আমরা প্রথমেই শুনবো মোহাম্মদ ইউনূস কাল সেনা মহড়ার ওই মঞ্চে ঠিক কি বলেছেন, শুনুন। তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। কারো মনে প্রশ্ন জাগতেই পারে খুব লিবারেল ভাবনা থেকে, যে যদি কোনো দেশের প্রধান, প্রশাসনিক প্রধান তার দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেনি, তাতে ক্ষতির কি আছে? প্রশ্ন হচ্ছে, একবার ধারা বিবরণী একটা ছোট্ট করে আপনাদের দিয়ে দিই, দেখুন ঠিক কোন সময়ে ইউনূস সাহেব এই কথাটা বলছেন। আমরা দেখলাম কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সেখানে পরস্পরকে তারা ভাই বলে সম্বোধন করলেন। আবার ইশাক দার, অর্থাৎ যিনি এই মুহূর্তে বিদেশমন্ত্রী পাকিস্তানের, তিনি ফেব্রুয়ারি মাসে দুদিন আগে তিনি ঘোষণা করেছেন তিনি ঢাকা যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তিনি তাদেরকে লস্ট ব্রাদার বলবেন। অলরেডি তিনি প্রেস কনফারেন্সে বলেছেন আমাদের হারিয়ে যাওয়া ভাই। ভাবুন সম্পর্কের মেরামতি। সরাসরি জাহাজ, পণ্যবাহী জাহাজের যাতায়াত শুরু হয়ে গিয়েছে। ফ্লাইট, যেটা সরাসরি ফ্লাইট বন্ধ ছিল এতদিন, যাত্রীবাহী উড়োজাহাজ, সেটাও কিন্তু এখন সরাসরি যাতায়াত করবে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে। এবং সব থেকে আলোড়ন ফেলা খবর যেটা কিছুদিন আগে হয়েছিল, যে এখন পাকিস্তানকে ইউনূস সাহেব বলছেন ভুলে যান 71 কি হয়েছিল। সেই 71কে ভুলে যাওয়া সম্ভব? আমাদের ভাইয়ের রক্তে রাঙানো সেই 71 যেটা, সেই 71কে কি ভুলে যাওয়া সম্ভব? কখনো ভুলে যাওয়া যায়? মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিপন্থী তাদের কচু কাটা করা হয়েছিল সেই সময়, এবং অসংখ্য নারীকে ধর্ষণ করা হয়েছিল। আমরা সেই সমস্ত বিষয়ের প্রেক্ষিতে আজকে এই ডিবেটটাকে টেনে নিয়ে যাব, যেটি কোন জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ এই সাহস পাচ্ছে, কাদের ইন্ধন। প্রথমেই চলে যাব আমি আপনার কাছে। আমি আপনার কাছে যেটা জানতে চাই, পেছনে এটা তো একটা পুতুল নাচ, আসলে দড়িটা কাদের হাতে? আপনি মাইকটা নিন প্লিজ, মাইকটা। হ্যাঁ, অন আছে, বলুন প্লিজ। আমার যতদূর মনে হয় দড়িটা আছে চায়নার হাতে, কারণ ইট ইজ ভেরি আনহোলি অ্যালায়েন্স, যে পাকিস্তান এবং চায়না, তার মাঝখানে ওরা ভাবছে যে এদের সহযোগিতা নিয়ে যদি আমরা এগোতে পারি, কিন্তু এটা বুঝতে পারছে না যে চায়না যার উপরে হাত তুলেছে সে সেখানেই ধ্বংস হয়ে গেছে, হয়তো একটু সময় লাগবে। আমি একে যে ইউনূস সাহেব, যিনি শান্তির জন্য বোধহয় নোবেল পুরস্কার বাই ডিফল্ট পেয়েছিলেন, আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস যে পরিস্থিতি বাংলাদেশের মধ্যে হিংসা এবং হত্যার যে তিনি বাতাবরণটা নিয়ে এসছেন, আজকে নোবেল কমিটি শুড
ask him, demand him, that you better return the noble. You are no longer worth to have that noble in your custody. এ দাবি আগেই উঠেছে, আপনি সেটা আবার না, আমি এটা আগে প্রথম দিন থেকেই বলছি, বিকজ হি ইজ নো ওয়ার্থ টু বি অ্যাজ এ নোবেল লরিয়েট। নো, হি ডাজন্ট ডিজার্ভ ইট। নাম্বার টু, যেটা আজকে এরা বুঝতে পারছে না, একটা দেখলাম কিছু দৌড়লো যখন আমরা ওই ট্রেনিং করতাম, সেই সময় কোথাও এরকম করে বন্দুক নিয়ে আমাদের দৌড়চ্ছে। যুদ্ধ কেউ চায় না। কোনো সেন যারা জানে যুদ্ধের মধ্যে কি বিশাল ধ্বংস কিংবা হত্যা কিংবা রক্ত কিংবা মানে হত্যা, মানে বিশেষ করে বলবো যে হয়, কারণ আমি 71 যুদ্ধ লড়েছি, আমি জানি তার ভয়াবহতাটা। সুতরাং সেইখানে যদি আবার সেই যুদ্ধের দামামা বেজে ওঠে, কোনো দেশের পক্ষে ভালো হবে না। কারণ ইকোনমিক্যালি বাংলাদেশ, আমি জানি না, সার্টনলি দে আর নট অ্যাট দি হ্যাপি স্টেট। দ্বিতীয়ত যেটা হচ্ছে, পাকিস্তান তো আমরা সবাই জানি যে একেবারে মাথা বিকিয়ে আছে চায়নার কাছে। প্রশ্নটা হচ্ছে এইখানে যেটা করতে হবে, উনি আরও ভালোভাবে বলবেন ইন্টারন্যাশনাল রিলেশনস, সেটা হচ্ছে যে হাউ টু কন্টেন দি অ্যাগ্রেশন। এই যেভাবে করছে যেভাবে, তার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারের কোনো রকম ওই ডিপ্লোম্যাটিক একটি চিঠি ছাড়া কিন্তু আর কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। বেশ, আপনার কাছে আবার আসছি। আর একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, দেখুন এই যে পাকিস্তান বাংলাদেশে আবার নতুন করে তাদের সম্পর্ক মেরামত করতে চাইছে এবং বলছে হারিয়ে যাওয়া ভাই, আজ থেকে প্রায় 10 বছর আগে, তারও বেশি, 2012-তে আমার যতদূর মনে পড়ছে, হিনা রব্বানি খার, তিনি ছিলেন শেষ পাক বিদেশমন্ত্রী যিনি ঢাকা সফর করেছিলেন এবং পীড়াপিড়ি করেছিলেন হাসিনার কাছে যে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বা দ্বিপক্ষ সম্পর্ক আপনারা মজবুত করুন। কিছুতেই হাসিনা সেটা হতে দেননি এবং বারবার হাসিনা গভর্নমেন্ট বলতো পাকিস্তানকে যে 71-এর জন্য তোমরা ওপেন একদম ক্ষমা চাও, আন্তর্জাতিক দুনিয়াকে জানিয়ে ক্ষমা চাও। সেটা কোনোদিন পাকিস্তান করেনি। এখন তারা সেই সুযোগটার সদ্ব্যবহার করার চেষ্টা করছে। আমি আসবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞর কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ইনি তো আসলে কোনো রাষ্ট্রনায়ক সেই অর্থে নন, উনি তো ইলেক্টেড, নির্বাচিতই নন। উনি কি করে সেনাবাহিনীকে এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে বলছেন? এটা কি সম্ভব? দেখুন, বিষয়টা দাঁড়িয়েছে ওনার পক্ষে এই মুহূর্তে গদি বাঁচানোটাই হচ্ছে আসল কাজ। তার জন্য গদি বাঁচানোর জন্য ওনার কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ আর ইসলামিক যে দলগুলো, সেই দলগুলোর সমর্থন নেওয়া এবং তাদের সমর্থন দেওয়া। বকলমে কিন্তু উনি সেই কাজটা করছেন। উনি জামাত ইসলামকে পুরোটাই পায়োরাইজড এবং পুরো জামাত ইসলামের পন্থীরাই কিন্তু ইউনুসকে ঘিরে রেখেছেন এবং যে সরকারের যে পলিসি, যা এখন যে অন্তর্বর্তী সরকারের যা কাজকর্ম, যে স্টেটমেন্ট, যেগুলো হচ্ছে পুরোটাই কিন্তু জামাতের দ্বারা কন্ট্রোল হচ্ছে। এবং তার কারণেই কিন্তু দেখবেন জামাত যেহেতু পাকিস্তানপন্থী, তার কারণেই কিন্তু পাকিস্তানের কাছাকাছি বাংলাদেশ যাচ্ছে। হ্যাঁ, এবার মানে চীন তার ইকোনমিক ইন্টারেস্টটা চীন দেখছে। চীন স্যার বলেছেন চীন তো পিছনেই আছে, কেন পাকিস্তানের সেই রকম কোনো মানে ইকোনমিক স্ট্রাকচার নেই যে পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে যাবে। আর বাংলাদেশের যেসব বাংলাদেশের তো মানে প্রোডাকশানের দেখতে গেলে একমাত্র বস্ত্র শিল্প বাদ দিয়ে অন্য কোনো প্রোডাকশান নেই। সেই বস্ত্র শিল্প কিন্তু অলরেডি কিন্তু তার মার্কেটের অবস্থা অত্যন্ত খারাপ কাঁচামালের জন্য। হ্যাঁ, এই সমস্ত দিক থেকে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে পলিটিক্যালি যদি দেখেন যে প্রথম এই 5 মাস চলছে, প্রথম কয়েকটি মাস 3 মাস অবধি সব কিছু মোটামুটি একরকম ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জনপ্রিয়তা যতটা কমেছে, সাথে সাথে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে মানুষের কিন্তু কন্টিনিউয়াসলি বিরোধিতা। কারণ হচ্ছে যে মানুষ স্বাধীনতা 71-এ স্বাধীনতা পেয়েছিল, কিন্তু এরা সেই স্বাধীনতাটাকে আবার বিলিয়ে দিচ্ছে। এই জন্যই এখন একটা জাতীয়তাবাদের হাওয়া তুলে তারা আবার জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন। আমি একবার গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে যাব। আপনার কাছে আমার যেটা প্রথম জিজ্ঞাসা, এটা হচ্ছে এটা কি বাংলাদেশের মানুষের কাছে খুব উপভোগ্য একটা জিনিস হবে? পেটে যদি খিদে থাকে এবং যেভাবে তাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে, শুধু যুদ্ধ শুনেই কি তারা ইউনুস সাহেবকে বাহবা দেবেন? দেখো, মোহাম্মদ ইউনুস যে কথাটা বলেছেন সেটা একটা নিজস্ব লোকেদের জন্য, মানে একটা জাতীয়তাবাদ ওদের। এই সরকার তো ওখানে বলতে গেলে সরকার কিভাবে আছে সেটাই প্রশ্ন। তো ওরা ওখানকার লোকেদেরকে একটা বেঁধে রাখার জন্য একটা হুমকি দিচ্ছে, ফাঁকা হুমকি, ভারতের সাথে যুদ্ধ করবে। এটা পাগল ছাড়া এরকম কথা কেউ বলতে পারে না। বাংলাদেশ কোথায়, ভারত কোথায়?
তো আমাদের ওরা এক অংশ না, যদি আমরা যদি 50 হই ওরা বোধহয় 3-এ গিয়ে দাঁড়াবে। তো ভারত আর বাংলাদেশের সাথে যুদ্ধর কোনো প্রশ্নই উঠছে না, ভারত সেই দিকে ভাবছেও না, কেন কি ওদের কোনো ক্ষমতাই নেই ভারতের সাথে যুদ্ধ করার, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ওদের আর্মি আর এয়ারফোর্স আর নেভি, ওদের যা সিনিয়র অফিসাররা রয়েছে ওরা কিন্তু ভারতের সাথে ভালো সম্পর্ক আছে, কেন কি ওরা ইন্ডিয়াতে ওদের ট্রেনিং হয়েছে। কিন্তু না সেটা কি ভয় না ভক্তিতে? এটা কি ভয় না ভক্তিতে ক্যাপ্টেন? না, ভক্তিতে ওরা ভারতকে মেনে চলে, কিন্তু এখন ওদের মেনে চলতে হবে। ওখানে নতুন এক ধরনের সরকার চলছে, সেই সরকারের সাথে ওদের খাপকে চলতে হবে, তার সঙ্গে চলতে হবে। তো মোহাম্মদ ইউনূস উনি একজন পাপেট, ওনাকে যা বলা হচ্ছে তাই উনি বলছেন। মোহাম্মদ ইউনূস ভালো করে জানেন কি ভারতের সাথে টেক্কা দেওয়া কোনো একটা। আপনি যখন এই পাপেটের প্রসঙ্গটা তুললেনই, তাহলে মোহাম্মদ ইউনূসকে মাথায় বসিয়ে রেখে একেবারে চুনোপুটিরা একের পর এক আমাদের দিকে অর্থাৎ ভারতের দিকে কি তোপ দেখেছিলেন এবং তার পাল্টা তাদের কি হজম করতে হয়েছিল, কখনো মমতা ব্যানার্জির কাছে, কখনো শুভেন্দু অধিকারীর কাছে, একের পর এক শুনবো। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে, হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। দেখুন, বাংলাদেশ যদি তাদের শক্তি সম্পর্কে, মানে সেখানে যারা কর্তা, তারা যারা চালান, সেনাকর্তা যারা, তারা এতটাই অবহিত হবে, তাহলে তারা পাকিস্তানকে এই অনবরত তাদের প্রশাসক তোল্লাই দিচ্ছেন কেন? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই। আপনি মাইকটা নিন। বর্তমান পরিচালকরা যেভাবে চালাচ্ছেন তাদের চলতে হবে, কিন্তু আমরা হাসি বা যাই করি না কেন, যখন এতবার করে বলা হচ্ছে, বিশেষ করে যে জায়গাটা আপনি উল্লেখ করেননি এখনো পর্যন্ত, চিকেন নেক, ইট হ্যাজ গট ইমেন্স লজিস্টিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। ওয়াই? কারণটা হচ্ছে যে চিকেন নেককে যদি ওরা কোনোভাবে নিজেদের আয়ত্তে আনতে পারে, বিকজ ইট ইজ আ ভেরি স্মল স্ট্রিপ, 21 থেকে 22 কিলোমিটার মাত্র এর লেংথ অ্যান্ড ওয়েথ মিলিয়ে, লেংথ হচ্ছে 60 কিলোমিটার। তাহলে কী হবে যে আমাদের যেটা নর্থ ইস্টার্ন স্টেটসগুলো আছে সেইগুলো আইসোলেটেড হয়ে যাবে এবং গ্র্যাজুয়ালি চায়না along with Pakistan and Bangladesh, they will keep on moving closer. এখন স্ট্র্যাটেজিক্যালি এবং লজিস্টিক্যালি যদি আমরা দেখি, এমন একটা সময় এখনো পর্যন্ত কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছে, তাদের খাদ্য হোক বা অন্য কিছু হোক। এই তো সবে চাল গেল, সেটাই বললাম যে আলু, পেঁয়াজ সব গেছে, কিন্তু এমন একটি দেশ তাদের কোনো লয়্যালটি নেই, তাদের কোনো গ্র্যাটিটিউড বলে কোনো সেন্স নেই। আজকে আমরা 71 ওয়ারের দিকে যদি দেখি, তাহলে ইন্ডিয়ান আর্মি প্রায় 3500 মরেছে, কয়েক হাজার ইনজিওর্ড। বিএসএফ একটা নতুন 4 বছরের ফোর্স, আমাদের 150-এর ওপরে
আমাদের মরেছে এবং 350 উপরে তারা ইনজিওর্ড। আমরা কোনোদিনই চিন্তা করিনি যে এই যেটা ভারতবর্ষ, এই পাকিস্তানকে আমরা যে দ্বিখণ্ডিত করছি সেটাতে আমাদের ভালো হবে, বা আমরা কোনোদিন চিন্তা করিনি কিংবা কারো প্রশ্নও ওঠায়নি যে কেন আমরা এটা করছি। কারণ আমাদের কাছে হুকুমটাই ছিল এবং নিশ্চয়ই হায়েস্ট লেভেলে এটা কোনো আলোচনা হয়েছে। এখন যেটা হচ্ছে সেই হাসির যেটা ওরা যাই বলুক না কেন, বাট উই মাস্ট প্রিপেয়ার আওয়ারসেলফ ফর এনি কন্টিনজেন্সি। কারণটা হচ্ছে একটা যদি কাঁটাও পায়ের নিচে ঢুকে যায়, তাকে যদি প্রপারলি টাইমলি বের করে না আনা যায়, গ্যাংরিং হওয়ার সম্ভাবনা আছে। বেশ, আপনার কথার সূত্র ধরে একটু কৌশিকবাবুর কাছে যাই। কৌশিকবাবু, যেটা উনি বলছেন, অ্যালার্টনেসটা ঠিক কখন দেখানো দরকার ভারত সরকারের? মানে ভারত সরকার অ্যালার্ট আছেই, সে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি বলছি ডায়ালগ বা কোনো বিবৃতি দেওয়া, এটা কি খুব শীঘ্রই হবে বলে আপনার মনে হয়, নাকি ভারত আরও ইগনোর করবে এখন? দেখুন, হচ্ছে বাংলাদেশের যেহেতু ইন্টারনাল বিষয় নিয়ে, এখানে একটা ইউনুসের সাহেবের যে এখন যে যুদ্ধ নিয়ে উনি কথাবার্তা বলছেন, এর একটা বড় মানে এটা লার্জার পার্সপেক্টিভ আছে। সেটা হচ্ছে যে দেখবেন যে ইলেকশনের জন্য বিএনপি কিন্তু উঠে পড়ে লেগেছে। বিএনপি চাইছে কোনো সংস্কার হোক, যাই হোক, ইলেকশন যত দ্রুত করা সম্ভব ইলেকশন করো। এবার ইউনিসের এবং হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং জামাতের যে অবস্থান আছে সেটা হচ্ছে তারা ইলেকশনটাকে ডিলে করতে চাইছে। এবার এর জন্য সেটা সমস্যা হচ্ছে, এর জন্যই কিন্তু হচ্ছে ইলেকশন হলে বিএনপি পাওয়ারে আসবে, ইউনুস পাওয়ার থেকে যাবে, এবং তার কারণে কিন্তু ইউনুস কিন্তু সমস্ত রকম শক্তি এবং তার সাথে সাথে তার যে এলাইরা তারা সমস্ত রকম শক্তি প্রয়োগ করছে। এবার যদি আমার মানে ভারতের দিক থেকে আসি, যদি সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমেই পিছিয়ে গেছিলাম ডায়লগে, যেটা অলরেডি চায়নার সাথে তারা ডায়লগ করেছিল। কারণ বাংলাদেশে যদি সব থেকে বড় ইনভেস্টমেন্ট থাকে সেটা হচ্ছে একটা হলো চাইনিজ ইনভেস্টমেন্ট আর মানে ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট, সেকেন্ড ইনভেস্টমেন্ট। এবার সেখানে কিন্তু আমরা কিন্তু অনেক লেটে শুরু করেছিলাম। সেই ডায়লগটা হওয়া উচিত ছিল আরও আগে। যেমন এই মুহূর্তে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের ভিসা কিন্তু প্রায় বন্ধ করে রেখে দিয়েছে ভারত গভর্নমেন্ট। এবারে এই যে মানে আপনি তো যতই ইউনিসের পরে আবার ইলেকটেড গভর্নমেন্ট আসবেই, কিন্তু হচ্ছে আপনার যে মানুষ পাবলিক টু পাবলিক কানেক্টেড। আমরা এতদিন মানে প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আমরা যদি সেই হিসেবে বলি, হাসিনাকে যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে ট্রিট করা হতো হাসিনাকে, মানে আমাদের সমস্ত সব দিক থেকে যে ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্ট যেদিন এতদিন ছিল, পিপল টু পিপল কানেক্টেড, আমাদের অনেক উপায় আমরা পদ্ধতি নিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম। কিন্তু এই এত ভারত বিরোধী আসছে কোথা থেকে? প্রশ্নটা এই জায়গা থেকে। না, এই পিপল টু পিপল কানেক্ট করতে গিয়েই তো কোনো জায়গায় এমন পিপল বেরিয়ে গেছে যারা ভারতের মানে সর্বনাশ চাইছে। সম্ভবত সেই জন্যই ভারত সরকারকে আরো সাবধান হতে হয়েছে সেখানে। আমি আপনার কাছে আবার আসছি, আমি একটু যাব গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে। আপনার এখন ঠিক কি মনে হচ্ছে যে ভারত সরকারের, একই প্রশ্ন আপনার কাছে করব, যে ভারত সরকার স্ট্র্যাটেজিক্যালি কি ঠিক জায়গায় আছে, নাকি আরো ভারত সরকারের এখন একটু অ্যাগ্রেশন দেখানো উচিত বা আক্রমণের দিকে যাওয়া উচিত? দেখো, যে চিকেন নেকের সম্বন্ধে যখন কথাটা হলো, চিকেন নেকের মধ্যে অনুপ্রবেশ করতে হলে 5 জন, 1 জন কি 10 জন ম্যাক্সিমাম করতে পারে, সে ওখানকার লোকাল যে ক্রিমিনাল কি যারা স্মাগলার টাইপের। একটা সেনাবাহিনীর একটা দল যদি অনুপ্রবেশ করতে হয়, তার জন্য ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, তার জন্য ব্যাকআপ দরকার। তো ওদের একটা কোর মুভ করতে হবে। ভারতের অলরেডি স্যাটেলাইট, ড্রোনস, ফাইটার এয়ারক্রাফট সব ওখানে সবসময় থাকে। আমাদের রিকনেসেন্স প্লেন সবসময় আমরা ওটা নিয়ে টহল দিতেই থাকি। তো আমরা ইজিলি আমরা ধরতে পারি কি ওদের হোয়াট ইজ দেয়ার অর্ডার অফ ব্যাটল, কিছু যদি সামনে কোশ্চেনিং, ফরওয়ার্ড কোশ্চেনিং হচ্ছে কিনা। তো এটা কোনো প্রশ্নই উঠছে না কি ওরা আমাদের কোনো রকমের থ্রেট করার মানে ধারের কাছেও আসছে। তো এটাকে আমি একদমই উড়িয়ে দিচ্ছি। এবার ভারতকে ওদের যদি মানে যদি জব্দই করতে হয়, আমাদের 3টে হাতিয়ার আছে। প্রথম হচ্ছে জল, 2খানা বড় নদী, এক হচ্ছে যেটা ফারাক্কা ব্যারেজ থেকে যাচ্ছে এবং ব্রহ্মপুত্র, ওখানে যদি আমরা জলটা কমিয়ে দেই, ওদের জল ছাড়া কিন্তু ওদের ইকোনমি একদম বসে যাবে। সেকেন্ড হচ্ছে ইলেকট্রিসিটি, পাওয়ার। আদানি এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং পাওয়ার। এখন কিন্তু ওরা কত মিলিয়ন এখনো ওরা টাকা ছুট করতে পারেনি, ওরা হাত তুলে দিয়েছে, ওরা তো আর আদানি পাওয়ার নিচ্ছেই না। থার্ড হচ্ছে চাল। আমরা চাল যেটা দিয়েছি, আমরা যদি ওদের ট্রেড যদি বন্ধ করে দেই ওদের সাথে, দেন ওরা কিন্তু না খেয়ে মরবে।
তো চায়না যাই হোক, চায়না ডাজন্ট হ্যাভ এ কমন বর্ডার উইথ বাংলাদেশ। বেশ, একদম তো আপনি বলছেন রসদ ভারতের হাতে এবং সেই রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারত অনেক বেশি ইজিয়ার তাদের কাছে, অনেক মানে চায়না থেকে যাওয়ার অনেক ঘুরে যেতে হয়, কিন্তু ভারত পাশেই। কিন্তু আমি এই কথাটা বলছি, তার কি আক্কেল গুড়ুম হলো যখন তিনি জানেন মোহাম্মদ ইউনূস যে এতটা নির্ভরতা, তাদের সেনাবাহিনী পর্যন্ত এখানে 16 ডিসেম্বর এলো, তাহলে তিনি এই যে গরম গরম কথাগুলো বলছেন কেন বলছেন? বা পাকিস্তানকে যে আমন্ত্রণ জানাচ্ছেন ইসলামাবাদ যাবেন, এটাও কিন্তু দ্বার জানিয়েছেন। এখন ইউনূস কোথায় যাবে তার সার্ভাইভালের জন্য, তার তো আইটিনারি আমার কাছে নেই ভাই। প্রশ্ন হচ্ছে ইট ইজ একটা কেউ যখন তাকে যখন পদে বসানো যায় না, দিস ইজ মোর ইনটক্সিকেটেড দেন এনি আদার থিং, এবং সেই জায়গাটাই ইউনূস ভাই এসে গেছিল। সুতরাং তাকে হাঁটানো মুশকিল, তিনি অনেক পদক্ষেপ করবেন যাতে এটাকে ডিলে করা যায়। বাট বিটুইন দ্য লাইন তারেক, যে আমাদের খালেদা জিয়ার ছেলে, তারেক expected to be in Bangladesh by around mid-April or end of the April. এখনও পর্যন্ত যত ভার্চুয়াল মিটিং করছেন কিন্তু ওখান থেকে বসে, লন্ডনে বসে, ইস্ট লন্ডনে ওর বাড়ি আছে, সেখান থেকে বসে করছে। এবং তারেক উইল বি দ্য ডিফাইনিং ফ্যাক্টর ওয়ান্স হি কামস হিয়ার। যদি তিনি ল্যান্ড করতে পারেন তাহলে না, আচ্ছা না, সেটা তো আপনি বলছেন, যদি তিনি ল্যান্ড করতে পারেন। আর সেকেন্ডলি, আমি যেটা চিকেন নেকের ব্যাপারে বললাম, আই এম শিওর দ্যাট দ্য পিপল অ্যাট দি রাইট প্লেস আর ফুললি অ্যাওয়্যার অ্যান্ড প্রিপেয়ার্ড টু প্রোটেক্ট দ্য চিকেন নেক। বেশ, আমি শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো এবং এটা দিয়েই আজকে আমাদের এই ডিবেট শেষ হবে। শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে, সবাই অনেকেই তাকিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিকে, তার সঙ্গে এই ঘটনার কি সংযোগ হতে পারে বলে মনে হয়? ভারত কি কিছু কমতি আছে নাকি? আচ্ছা, মানে সব থেকে মজার জিনিস হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের থেকে সব থেকে তাকিয়ে আছে সেটা হচ্ছে শেখ হাসিনা তাকিয়ে আছেন, সাথে সাথে আমাদের দেশে একটা সেকশন মানুষ তারা তাকিয়ে আছেন। মানে জিনিসটা যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তাকিয়ে থাকার কারণটা হচ্ছে যে ইউনূসের যে ডোনাল্ড ট্রাম্প বিরোধিতা সেইখান থেকে, এবং যে এই যে উৎখাত হওয়ার পিছনে যে আমেরিকান শক্তি, ইউএস যারাই ছিল, সেটা অনেকটা বাইডেন ক্যাম্পের। এটা ঠিক উল্টো হয়ে যাবে বলে মনে হয় যখন ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করছে। কিন্তু হচ্ছে আমার কনসার্ন হচ্ছে আমার ইন্ডিয়ান পলিসি নিয়ে। আমাদের সমস্যা হয়েছে যে আমাদের লাস্ট 10 ইয়ার্সে আমাদের যে ডোমেস্টিক পলিসি ছিল সেটা ফরেন পলিসির ওপর অনেকটা এফেক্ট ফেলেছে। তার কিন্তু সেই সমস্যার কিন্তু বাংলাদেশের এই একটা বড় উপাদান, কিন্তু আমাদের ডোমেস্টিক পলিটিক্স কিন্তু হচ্ছে ফরেন পলিসিতে এফেক্ট ফেলেছে। তার সেই ভোগটা কিন্তু করছি, তার কারণে কিন্তু লুকিস্ট পলিসি অ্যাক্টিস্ট হয়েছে, কিন্তু তার কার্যকলাপ শূন্য। বেশ, আজকের এই বিতর্কে অংশগ্রহণ করার জন্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইউনূস সাহেব যা বলেছেন সেটা নিয়ে আমরা কাটাছেড়া করলাম একটাই কারণে, তার কারণ আমরা যদি ধারা বিবরণী বা ধারাবাহিকভাবে দেখি তাহলে এমন ঘটনা বাংলাদেশের সঙ্গে এখন পাকিস্তানের ঘটছে তাদের সম্পর্ক নিয়ে, সেই সময় এরকম একটা মন্তব্য কিন্তু উস্কানিমূলক বলেই মনে হয় অনেকের। তাই আজকের আমাদের এই বিকেলের বিতর্কের আয়োজন ছিল। দেখতে থাকুন TV9 বাংলা।